আসসালামু আলাইকুম। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ভিডিওটা মূলত। তো সকলকে স্বাগত জানাচ্ছি 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কোন কোন সাবজেক্টে হতে অ্যাপ্লাই করতে পারবেন বা কোথায় আবেদন করলে আপনার জন্য সুবিধা হবে বা আদৌ আপনি তিনটাতেই পরীক্ষা দিতে পারবেন কি না, এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো আপনারা জানেন যে নিবন্ধন যে পরীক্ষাটা সেটা মূলত তিনটা পর্যায়ে অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে স্কুল পর্যায় 1, স্কুল পর্যায় 2, আর একটা হচ্ছে কলেজ পর্যায় 1। তো এখানে তিনটা ক্যাটাগরি থাকে। তো তিনটা ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদাভাবে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আপনি চাইলেই তিনটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। তো স্কুল পর্যায়ে অনেক অনার্স পাস লাগে, কলেজ পর্যায়ে অনার্স বা মাস্টার্স, যারা ডিগ্রিধারী তাদেরকে মাস্টার্স করা লাগে, এবং স্কুল পর্যায়ে 2তে এইচএসসি বা আলিম পাস হওয়া লাগে। তো এখন কথা হচ্ছে আপনি কিন্তু তিনটাতেই চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আদৌ কি পরীক্ষা দিতে পারবেন কি না এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি প্রিলিমিনারি পরীক্ষা তিনটাতেই দিতে আসলে পারবেন না। কারণ হচ্ছে এই স্কুল পর্যায় 1 এবং স্কুল পর্যায় 2 এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা, সেই এই দুইটার প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু একদিন অনুষ্ঠিত হয়। সুতরাং আপনি চাইলেও যদি আবেদনও করেন, কিন্তু চাইলেও পরীক্ষাটা যে কোনো একটাতে দেওয়া লাগবে। সুতরাং আপনাকে প্রথমেই ডিসাইড করা লাগবে যে আপনি কোনটাতে অ্যাপ্লাই করবেন। এখন যদি আমরা আসি যে স্কুল পর্যায়ে অনেক কোনগুলো আছে, এটা হচ্ছে সহকারী শিক্ষক, স্কুল পর্যায়ে 2তে আছে হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর, ইবতেদায়ী কারি, ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী শিক্ষক। তো আর কলেজ পর্যায়ে আছে প্রভাষকগুলো, ইনস্ট্রাক্টর টেক আর হচ্ছে নন টেক। তো প্রথমে আমরা আসি হচ্ছে এই যে আপনি যদি এইখানে অ্যাপ্লাই করেন, এখানে কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকে। আপনি যদি এখানে এই পর্যায়টা কাদের আমি সেটা একটু পরে বলতেছি। তো আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন তাহলে আসলে স্কুল পর্যায়ে 2তে আবেদন মূলত না করাটাই বেটার। খুব কম সংখ্যক মানুষই কিন্তু স্কুল পর্যায়ে 2তে আবেদন করে যারা হচ্ছে অনার্স পাস হয়ে যায়। এটা মূলত হচ্ছে যারা অনার্সের রানিং থাকে বা এইচএসসি বা আলিম পাস হয়ে থাকে, মূলত তারা এখানে আবেদন করে। কারণ এখানে যে সিট সংখ্যা, এখানে শিক্ষক হওয়ার শূন্যপদের সংখ্যা খুবই কম থাকে। যদি স্কুল পর্যায়ে শূন্যপদের সংখ্যা থাকে 20-25 হাজার মতো, এবং কলেজ পর্যায়ে যদি থাকে 10-12-15 হাজারের মতো, কিন্তু এখানে দেখা যাবে সব মিলায়ে দেখা যাবে 2-3 হাজারের মতো এরকম থাকে। তো এত লক্ষ লক্ষ আবেদন করবে, তাদের ভিতর টিকে থাকাও আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। সুতরাং আপনারা যারা স্কুল পর্যায়ে 1 এবং কলেজ পর্যায়ে আছেন তাদের আসলে এই এই স্কুল পর্যায়ে 2তে আবেদন না করাটাই বেটার হবে। কারণ এখানে যেহেতু সিট সংখ্যা খুবই কম এবং এখানে প্রতিযোগিতাটাও মূলত একটু কঠিন হয়ে যায়। সুতরাং আপনারা স্কুল পর্যায়ে 1 এবং কলেজ পর্যায়ে আবেদন করবেন। কারণ স্কুল পর্যায়ে 1 আর স্কুল পর্যায়ে 2 এর কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেটা কিন্তু একদিন হবে। সুতরাং আপনি যদি আপনি অনার্স পাস হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি স্কুল পর্যায়ে 1-এ এই সহকারী শিক্ষক পদে করবেন, এবং যদি চাইলেও আপনি স্কুল পর্যায়ে 2তে করে রাখতে পারেন। কিন্তু আসলে এই পরীক্ষাটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা একদিনে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং একদিনে হয়, আর হচ্ছে কলেজ পর্যায়টা আরেকদিন হয়। সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রেখে আবেদনটা করবেন। তো আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি যে সবার আগ্রহ আসলে এই ইবতেদায়ী শিক্ষকের বিষয়ে। তো ইবতেদায়ী শিক্ষকের লিখিত বিষয়টা আমি একটু বলি, আর সিলেবাসের বিষয়ে যারা এইচএসসি বা আলিম পাস করে শিক্ষক হতে চান। তো ইবতেদায়ী শিক্ষক এটার প্রিলিমিনারি পরীক্ষাটা 40 নম্বর, প্রত্যেকটাতেই 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়, এবং সেই 100 নম্বর এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের 25 নম্বর করে টোটাল 100 নম্বর থাকে। এবং ওই 100 নম্বরের ভিতর আপনাকে প্রিলিমিনারিতে 40% মার্ক পাওয়া লাগবে, অর্থাৎ 100-এর ভিতর 40, এবং প্রতি 4টা ভুল উত্তরে কিন্তু 1 মার্ক করে কাটা যায়। তো আপনি যদি 40 পেয়ে যান তারপরে আপনি এই সাবজেক্টের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক, কলেজ পর্যায়ের যার লিখিত পরীক্ষা যে সাবজেক্ট সেই অনুযায়ী কিন্তু 100 নম্বরের পরীক্ষা দেবেন। কিন্তু স্কুল পর্যায়ে 2তে এই ইবতেদায়ী শিক্ষক কিন্তু লিখিত পরীক্ষা হয় মূলত বাংলাতে 50, ইংরেজিতে 50, এবং এটা আসলে ইন্টারের যে সিলেবাসটা, উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু এটা অনুষ্ঠিত হয়, এবং এটা 16তম গ্রেডের চাকরি, আর এগুলো হচ্ছে একটু হায়ার। তো এরপরে আমি যে বিষয় নিয়ে কথা বলি, সুতরাং আপনি কোথায় কোথায় আবেদন করতে পারেন, কোনটাতে আবেদন করলে ভালো হয়, তো এই বিষয়টা এখন ক্লিয়ার করি। যে অনেকে আছেন যারা বিএসসি ইন টেক্সটাইল, বিএসসি ইন ফার্মেসি, এই টাইপের যে প্রফেশনাল যে ডিগ্রিগুলো আছে, তো ওই ডিগ্রি থেকে পাশ করার পর আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমি ভাইয়া কোথায় আবেদন করতে পারবো। তো এই বিষয়টা ক্লিয়ার করি। যারা সাধারণত পিওর সাবজেক্টে, যেমন ধরা যে একজন ম্যাথে অনার্স করেছে বা জিওলজিতে অনার্স করেছে,
তাদের ক্ষেত্রে এই বিষয়টা কোনো সমস্যা না, তাদের ক্ষেত্রে একদম সরাসরি ওইরকম লেখাই থাকে। কিন্তু যারা হচ্ছে ওই বিএসসি ইন কী বলে ফার্মেসি, তারপর টেক্সটাইল, অর্থাৎ কী বলা যায় প্রফেশনাল ডিগ্রি যাদের আছে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা বা একটু কষ্ট করা লাগে আসলে আপনি কোন পদে অ্যাপ্লাই করবেন এটা খুঁজে বের করতে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যে কাজটা করবেন, যারা এই রিলেটেড সাবজেক্ট আছেন এবং নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা প্রথমে ওই যে নোটিশটা দিয়েছিল বিজ্ঞপ্তিটা, এবং ওই বিজ্ঞপ্তিতে প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে যদি যেই শিক্ষাগত যোগ্যতাটা দেওয়া থাকে বা দেওয়া আছে, ওই শিক্ষাগত যোগ্যতার ভিতর আসলে ওই সাবজেক্ট বাদেও, যেমন ধরা যাক একজন গণিতের শিক্ষক বা একজন বাংলা শিক্ষকের ক্ষেত্রে লেখা থাকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্সধারী, এবং অরে বা অথবাই লেখা থাকে যে সংশ্লিষ্ট বিষয়ে 300 নম্বরের একটা 300 নম্বরের পরীক্ষায় কৃতকার্য, এই টাইপের কিছু একটা লেখা থাকে। সুতরাং আপনি যে কাজটা করবেন, বিজ্ঞপ্তিতে প্রত্যেকটা একদম সিরিয়াল ওয়াইজ দেখবেন, এক থেকে শেষ পর্যন্ত যত পদ আছে প্রত্যেকটা পদের যোগ্যতায় দেখবেন যে আপনার যোগ্যতা সম্পূর্ণ কোনো কিছু এখানে আছে কিনা। ঠিক আছে, অবশ্যই পাবেন, কিন্তু ওটা আপনাকে নিজেই খুঁজে বের করা লাগবে, কারণ আমার এই ছোট্ট একটা ভিডিওতে আসলে অতগুলো দেখানো কোনোভাবে সম্ভব না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, প্রিলিমিনারির নম্বরটা কিন্তু যোগ হয় না। আপনার শিক্ষক হওয়ার জন্য প্রিলিমিনারিতে আপনি যদি 100-তে 100 পান, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাস হয়ে যাওয়ার পর যে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন 100 নম্বরের, তো এই নাম্বারটা এবং ভাইবার নম্বরটা, ভাইবাতে 20 থাকে এবং 20-এর ভিতর এসএসসি, এইচএসসি এবং অনার্সে মার্ক থাকে হচ্ছে 3 করে, অর্থাৎ 12 মার্ক থাকে হচ্ছে রেজাল্টে, আর 8 মার্ক হচ্ছে আপনার ওই তখন স্যারেরা যে প্রশ্নগুলো করবে ওটার উপর ভিত্তি করে 8 মার্ক দেওয়া হয়। টোটাল হচ্ছে 20 মার্ক, এবং 120-এর ভিতর আপনার মেধাক্রম তৈরি করা হবে। তো 120-এর ভিতর দেখা যাবে যে 80-85 নম্বর যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে টোটাল অ্যাভারেজে অন অ্যাভারেজে যদি পেয়ে যান, তাহলে কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে তাহলে আমি কি বললাম, আমি একদম যদি এখন রিভিউ করি যে আপনি কোথায় কোথায় আবেদন করতে পারবেন। আমি একটু আগেই বললাম যে 3টাতে আবেদন করতে পারবেন, যদি অনার্স পাস হয়ে যান তাহলে 3টাতে আবেদন করতে পারবেন, কিন্তু এই 2টার ভিতর যে কোনো একটাই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং প্রত্যেকটা আবেদনে যেহেতু 350 টাকা করে, সুতরাং কোনোভাবে 350 টাকা খামোখা আবেদন করে কোনো লাভ হয় না। সুতরাং আপনার ডিজায়ার যে লক্ষ্য সেটাই আবেদন করবেন, অর্থাৎ স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে। ঠিক আছে, আর তো একটু আগে বললাম কোনটাতে করলে ভালো হয়, স্কুল পর্যায়ে আর কলেজ পর্যায়ে করবেনই। সাথে যদি যারা অনার্স অধ্যয়নরত আছেন তারা কিন্তু স্কুল পর্যায়ে 2তে আবেদন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো, যেহেতু প্রিলিমিনারি পাস করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লিখিততে অংশগ্রহণ করতে হলে অবশ্যই প্রিলিমিনারি পাস করা লাগবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কিভাবে খুব সহজেই 100-র ভিতর 40% নম্বর কভার করা যায়, যাতে করে আপনি লিখিত অংশগ্রহণ করতে পারবেন, এবং লিখিত অংশগ্রহণ করে পরবর্তী ভাইভা দিয়ে ভালো একটা মার্ক ওখান থেকে গেইন করে জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে যেই শিক্ষক নিয়োগের সার্কুলারটা দেয় সেখানে আবেদন করে যাতে খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যান। তো আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসছে ভিডিওটা। সুতরাং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই, এবং সাথে থাকবেন চাকরির সকল আপডেট পাইতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।